নমস্কার, স্বাগত তোমাদের সবাইকে আরও একবার আমার একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমি যাচ্ছি ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা সম্প্রতি উদ্বোধন হয়েছে কলকাতার নিউ টাউনে। আমি সেই মিউজিয়ামটায় ঢুকে ভেতরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে সাথে বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। সব কিছু জানতে হলে আমার এই ভিডিওটা পুরোটা দেখো, আর এখনও অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে ভবিষ্যতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে এসেছি বালিঘাট স্টেশনে। বালিঘাট স্টেশন থেকে ট্রেন ধরে যাব উল্টোডাঙা, সেখান থেকে যাব বিশ্ববাংলা গেট। উল্টোডাঙা থেকে বিশ্ববাংলা গেট যাওয়ার কী কমিউনিকেশন আছে আমি জানি না। আগে উল্টোডাঙা অবধি পৌঁছোই, তারপরে খোঁজ করে দেখবো সেখান থেকে কীভাবে যাওয়া যায় বিশ্ববাংলা গেটে। হ্যাঁ, আমি এখন এসে পৌঁছলাম বিধাননগর স্টেশনে, মানে উল্টোডাঙা। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায় বিশ্ববাংলা গেট যাওয়ার। ঠিক আছে, এখান থেকে বিশ্ববাংলা গেট যাওয়ার অটো পাবো? রিজার্ভ করে দিতে হবে। রিজার্ভ কত পড়বে? টাকা? হ্যাঁ, আমার দুটো টিসিএস আছে, ছেড়ে তোমাকে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, যদি বার্গেনিং না করো তাহলে আমি 250 টাকা নেব। না ঠিক আছে। এখান থেকে ডিরেক্ট অটো নেই বিশ্ববাংলা গেট যাওয়ার, রিজার্ভ করে যাওয়া যেতে পারে। 250 টাকা চাইছে। হ্যাঁ, বিশ্ববাংলা গেট চলুন, ঠিক আছে। হুম, আমাকে 150 টাকা দেবেন, বাদ বাকি আমি দুটো প্যাসেঞ্জার বসাবো। চলুন। হ্যাঁ চলুন। বসো তুমি গাড়িতে। আমি উল্টোডাঙা থেকে এই দাদার অটো করে এলাম। দাদা তোমার নাম কি? সুব্রত বলতে। সুব্রতদার অটো এলাম। ঠিক আছে, ভালো লাগলো দাদা, ভালো থেকো, দেখা হবে। এইদিকে সোজা যাবো তো? তোমরা যদি আসো, তোমরা এইভাবে উল্টোডাঙা থেকে অটো রিজার্ভ না করেও আসতে পারো। একটা আলাদা রুট বললো দাদা, যেটা হচ্ছে উল্টোডাঙায় নেবে তোমরা করুণাময়ীর অটো পেয়ে যাবে। করুণাময়ীতে এসে আবার করুণাময়ী থেকে বিশ্ববাংলা গেটের অটো পেয়ে যাবে। এইভাবে ব্রেক জার্নি করে যদি চলে আসো তাহলে তোমাদের রিজার্ভ করে আসতে হবে না এত বেশি টাকা দিয়ে। আমি যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে এখানে আসতে আমার সবথেকে বেশি সুবিধা হতো, সময়ও কম লাগতো। কিন্তু আমি গাড়ি নিয়ে আসিনি, তার প্রধান দুটো কারণ হচ্ছে, আমি যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে আমাকেই ড্রাইভ করতে হতো। আমি নিজে যদি ড্রাইভ করতাম তাহলে আমি ব্লগটা শ্যুট করতে পারতাম না মনের মতো করে। নম্বর কারণ হচ্ছে, যারা গাড়ি নিয়ে আসতে পারবে না তারা কিভাবে আসবে সেটা আমিও জানি না, আমি নিজেও জানলাম এবং তোমাদেরকেও জানাচ্ছি। তবে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে আমার ভালোই লাগে। বেশ ভালো রোদ আছে, তবে ওয়েদারটা কিন্তু খারাপ লাগছে না, অন্তত বৃষ্টির থেকে তো ভালো। আর আকাশটা তো পুরো পুজো পুজো আকাশ হয়ে রয়েছে। জুলাই মাসে এইরকম একটা পুজো পুজো আকাশ। আহা, এখান থেকে আমি গেটটা দেখতে পাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে, তো এদিক থেকে যাওয়ার তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। মনে হয় আমাকে অনেকটা ঘুরে আসতে হবে, ওদিক দিয়ে আমাকে অনেকটা ঘুরে আসতে হলো। মানে আমি যেখানে গেটটা দেখেছিলাম, গেটটা যতটা রাস্তা হেঁটে এসেছিলাম, গেট থেকে আবার উল্টো দিকে ততটা হেঁটে এসে আবার এই কাট আউট দিয়ে ঘুরে আমাকে যেতে হচ্ছে। ওফ, রোদের তেজটা ভালোই আছে। এই গেটটা হচ্ছে এক্সিট গেট। মিউজিয়ামটার বাইরেই রয়েছে একটা রেস্টুরেন্ট, এর ভেতরে একবার ঢোকা যেতে পারে। আগে মিউজিয়ামটা ঘুরে নিই, তারপর ভেতরে ঢুকবো। এই মাত্র আমি এসে পৌঁছলাম ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা সম্প্রতি উদ্বোধন হয়েছে। খুব সম্ভবত 8ই জুন 2022 উদ্বোধন হয়েছে এখানে নিউ টাউনে। উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিউজিয়ামটা প্রায় 2 একর জমির ওপর তৈরি করা হয়েছে। খরচ হয়েছে
প্রায় 10 কোটি টাকা। সময় নষ্ট না করে মিউজিয়ামটার ভেতর ঢুকে পড়ি, ভেতরে কি আছে তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সব কিছু দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে এন্ট্রি গেট। প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা আমাদের জন্য। আর স্কুলের স্টুডেন্টদের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না, তার জন্য স্কুলের আই কার্ডটা ক্যারি করতে হবে। স্কুলের স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর এই টিকিটটা কাটার পর কিন্তু ফেলে দেবে না, কারণ এই টিকিটটা ভেতরে লাগবে। ঢোকার সময় আমাকে সিকিউরিটি গার্ড বলে দিল। ঢুকেই ডান দিকে রয়েছে একটা সুন্দর বড় ঝিল, এখন বেশ পরিষ্কার, ওয়েল মেনটেন্ড, খুব ভালো লাগছে দেখতে। পর ঢুকে কিছুটা হাঁটার পরেই বাঁহাতে পড়বে সেই যুদ্ধ বিমানটা, যেটা কার্গিলে ব্যবহৃত হয়েছিল। যে যুদ্ধ বিমানটা ব্যবহার করা হয়েছিল এখানে, সেই যুদ্ধ বিমানটাই তুলে আনা হয়েছে, কলকাতায় আনা হয়েছে 2020 সালে। যুদ্ধ বিমানটার নাম গায়ে লেখা রয়েছে টাপোলেভ 142M। এই যে পেছনে দেখতেই পাচ্ছেন প্রপেলারগুলো কি বিশাল আকৃতি, এই রকম প্রপেলার এই বিমানটায় রয়েছে, মানে আছে টোটাল 8টা, আর ইঞ্জিন রয়েছে 4টে। এই যে সামনে যে নজেলটা দেখতে পাচ্ছেন, একটা নজেল বেরিয়ে আছে, এই নজেলটা দিয়ে এই আকাশে ভাসমান অবস্থায়, মানে উড়ন্ত অবস্থায় রিফুয়েল করে নিতে পারে। এই মিউজিয়ামটা খোলা থাকে প্রতি মঙ্গল থেকে শুক্র দুপুর 2:30 থেকে রাত্রি 8:30, এবং শনি রবি দুপুর 12টা থেকে রাত্রি 8:30, আর সোমবার এটা পুরোপুরি বন্ধ থাকে। 1988 সাল থেকে 2017, এই দীর্ঘ 29 বছর অ্যালবাট্রস কাজ করেছে ভারতীয় নৌবাহিনীতে। দীর্ঘ 29 বছর এই বিমানটা ফ্লাই করেছে প্রায় 30,000 ঘন্টা। উনিশশো সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এই অ্যালবাট্রস। ঢুকেই বাঁদিকে রয়েছে একটা চিলড্রেন্স অ্যামিউজমেন্ট পার্ক, যেটা একদমই বাচ্চাদের কিছু রাইডস রয়েছে। এইখানে রয়েছে একটা ছোট্ট মডেল বিমান, এটা জাস্ট বাচ্চাদের জন্য। এটাতে বাচ্চারা উঠতেও পারবে, ভেতরে যেতেও পারবে। অ্যালবাট্রসকে তো বাইরে থেকে ঘুরিয়ে আপনাদের দেখালাম, এরপরে চলুন অ্যালবাট্রসের ভেতরটা দেখা যাক, ভেতরটা কেমন।
এর ভেতরে এখনও ছবি তোলা ভিডিও করা পারমিশন নেই, কিন্তু কিছুটা তোলার চেষ্টা করেছি। ভেতরটা পুরোপুরি এয়ার কন্ডিশন। আর এখান থেকে বেরিয়ে আমি এই ফ্লাইটের আরও বিস্তারিত টেকনিক্যালিটিস সম্পর্কে জানার জন্য একজনকে পেয়ে গেছি। চলো আমরা তার সাথে কথা বলে নিই। এখানে এসে পেয়ে গেছি এখানকার গ্রাউন্ড মানে এই ফ্লাইটের গ্রাউন্ড ইঞ্জিনিয়ার যিনি, এসকে সিং। एसके सिंह। हाँ। और ये हवाई जहाज़ है 1988 में इंडियन नेवी में शामिल हुआ था। 1988 टू 2017। हाँ, 29 ईयर्स फ्लाई किया। बीइंग 29 ईयर्स ये इसने 3 वार को अटेंड किया। कैक्टस, कारगिल एंड पराक्रम। कैक्टस वार 1992 में हुआ था, जो इंडिया मालदीव के साथ में हुआ था। दूसरा कारगिल, इंडिया पाकिस्तान। तीसरा विजय पराक्रम, वो भी इंडिया पाकिस्तान के साथ हुआ था। और ये जो हवाई जहाज़ है, इसका मेन पर्पस क्या था इंडियन नेवी में शामिल करने का? ASW रोल है, एंटी सबमरीन वारफेयर, लॉन्ग रेंज मैरीटाइम रिकॉग्नाइजेशंस, ASW रोल। ये हवाई जहाज़ जो है वर्ल्ड का लॉन्गेस्ट, फास्टेस्ट और हैवीएस्ट टर्बोप्रोप एयरक्राफ्ट है। इसका टोटल लंबाई फ्रंट टू रियर इज़ 53 मीटर, विंग टू विंग इज़ 50 मीटर। फ्लाइंग कैपेसिटी इंडोरेंस इज 16 आवर 45 मिनट्स। और रेंज जो है इस हवाई जहाज़ का रेंज 12,000 किलोमीटर। अच्छा। और एक बार फ्लाई किया तो एटलीस्ट 14 से 15 घंटे हवा में आराम रहता है। अच्छा। और इसमें एक जो इंजन है, आप मेरे साइड में जो इंजन देख रहे हैं, एक इंजन का पावर है 15,000 SHP, 15,000 सॉफ्ट हार्स पावर। एक इस तरह के 4 इंजन है। और फ्यूल कंजप्शन उसका है 1.5 टन। एक इंजन 1.5 टन फ्यूल कंजप्शन करता है। 1.5 टन করে ফুয়েল কনজাম্পশন করে এক একটা ইঞ্জিন। और इसमें टोटल 8 टेक्निकल कंपार्टमेंट होते हैं। जैसे कि आप अंदर जाके आए थे, थ्रू टू थ्रू कहीं नहीं होता है। 8 कंपार्टमेंट, जैसे देखिए TC4 है, ये आपके सामने, ये जो हैच देख रहे हैं आप, TC4 है। ये आपके सामने TC3, ये देख रहे हैं ना, ये TC3। अगर कुछ भी हवाई जहाज़ के अंदर फ्लाइंग के समय चाहे कभी भी कुछ डिफेक्ट आया, तो इंटरनली जो आप कटिंग करके देख रहे थे, ऐसा कुछ रास्ता नहीं होता। यहाँ से हैच खोला, अंदर गया, रेक्टिफाई किया और आ মানে गया। ভেতরটা পুরোপুরি আমরা যেটা হেঁটে গেলাম ওরকম হাঁটা যেত না, ভেতরে পুরোটা টানা হাঁটা যায় না। এই একটা এই যে কম্পার্টমেন্ট আছে এইগুলো খুলে মেরামত করা হয়। और ये जो आप देख रहे हैं बड़ा सा, ये जो कवर, ये হ্যাঁ, ये रडार का कवर है। जो रडार होता है उसका कवर, इसको रडोम बोलते हैं। রাডোম। रडोम। और इसके पीछे जैसे टेक्निकल कंपार्टमेंट नंबर 5 और TC5 भी है। और TC5 के बगल में दिस इज अ फ्रंट कार्गो कंपार्टमेंट और दैट वन इज रियर कार्गो कंपार्टमेंट। আচ্ছা, পেছনে। ये फ्रंट कार्गो कंपार्टमेंट है और ये रियर कार्गो कंपार्टमेंट है। और इन दोनों के बीच में ही सोनोबॉय, बम्स, मिसाइल्स, जो कुछ भी लोडिंग होती है आर्मामेंट, इसके अंदर ही। আচ্ছা, মানে যত রকম আগ্নেয়াস্ত্র হয় সেগুলো এইখানে লোড করা থাকতো, এইখান থেকে সেগুলো নিক্ষেপ করা হতো। मतलब यहाँ से। और ये जो प्लेटफॉर्म आप देख रहे हो, ग्लास एरिया देख रहे हो, ऐसा कुछ भी नहीं रहता है। ये जस्ट डोर रहते हैं, ये दोनों डोर क्लोज रहते हैं। और ये हाइड्रोलिक सिस्टम से ऑपरेट होते हैं। जैसे भी रिक्वायरमेंट आएगा, जिस तरह से ओपन होगा और बम और मिसाइल्स जो कुछ भी चाहिए, सोनोबा इधर से ड्रॉप किया जाएगा। अच्छा, सोनोबा मतलब वो क्या है? सोनोबॉय वही चीज़ होता है जिस चीज़ को, मतलब जिस इंस्ट्रूमेंट को हम ड्रॉप करके पानी के अंदर, समुद्र के अंदर, हम सबमरीन का एग्जैक्ट लोकेशन पता करते हैं। अच्छा, सोनोबॉय, सोनार प्लस बॉय। बॉय वो चीज़ होता है जो पानी के ऊपर फ्लोट करता है। सोनार वो चीज़ होता है जो अंडर वाटर सिग्नल रिसीव करता है। अच्छा। फ्लेयरिंग बम का क्या होता है कि दुश्मन का जैसे गाइडेड मिसाइल हमारे ऊपर अटैक कर दिया, तो गाइडेड मिसाइल किस बेसिस पे काम करती है? साउंड अदरवाइज हिट। अच्छा। तो यहाँ से जो फ्लेयरिंग बम हम ड्रॉप करने के बाद हम अपने हवाई जहाज़ का डायरेक्शन चेंज कर लेते हैं। और फ्लेयरिंग बम में इतना लाइटनिंग और साउंड से रहेगा, तो दुश्मन का जो मिसाइल्स आएगा, गाइडेड मिसाइल, उसको हिट करेगा और हमारा हवाई जहाज़ सेफ हो रहेगा। सेफ हो जाएगा। अच्छा, सामने যেরকম ছিল TC4, TC5 क्या था? TC5 था। और यहाँ पे जो व्हाइट वाला देख रहे हैं डब्बा, व्हाइट वाला ये हाँ, engine है। छोटा वाला वो हाँ। ডিমের মতো। हाँ, ये TC6 है। আচ্ছা, ওটা TC6, हाँ। এই হলো TC7, TC7 और TC8। TC7, TC8। ये TC7 और TC8 का एंट्री यहाँ से है। इसके पीछे जैसे यहाँ पे आएंगे, एक ऊपर जो अच्छा। एंट्री मारे थे एरियल कैमरा, এটা এরিয়াল ক্যামেরা। हाँ, वहाँ से जैसे एंट्री हाँ, मारे हाँ, थे, एक हाँ। ब्लैक कलर का डब्बा था ना, वो हाँ, पीछे हाँ, आपने हाँ। देखा था, हाँ। उसके अंदर वो एरियल कैमरा होता है। আচ্ছা। वो उसका शटर, ये शटर ओपन हो जाएगा, एरियल कैमरा आउट होगा और यहाँ से क्लियर पिक्चर लेगा। আচ্ছা। एरियल
ये जो हैच देख रहे हैं यहाँ पे 10th क्रू मेंबर्स आके बैठता है, दैट इज कॉल्ड ए फ्लाइट गनर। अच्छा। फ्लाइट गनर के पास 23 mm डबल बैरल गन। ये गन का क्या, हाँ ये 1 minute 1200 राउंड। আচ্ছা 1 মিনিটে 12000 রাউন্ড, 1200। 1200 1 মিনিটে 1200 রাউন্ড। हाँ 1 second 20 बुलेट्स। बुलेट का साइज 8 इंच का होता है। 8 ইঞ্চির বুলেট 1 সেকেন্ডে 1 second 20 राउंड्स। 1 সেকেন্ড 20 রাউন্ডস। हाँ এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট। लार्जेस्ट, हैवीएस्ट और फास्टेस्ट टर्बो प्रोप एयरक्राफ्ट है ना बाहर। ये हाँ उसके ऊपर लेडर प्लेस कर दिया जाएगा यहाँ अच्छा। से यहाँ तक। মানে এইখান থেকে মই সিঁড়ি, এইখান থেকে সিঁড়ি লাগানো হতো, এই সিঁড়ি দিয়ে পাইলটরা এইখান দিয়ে উপরে উঠতেন। एयरक्राफ्ट मेन एंट्रेंस एज वेल एज इमरजेंसी ड्रॉपिंग আচ্ছা यहीं से होता है। इमरजेंसी, ये इमरजेंसी विंडो है यहाँ पे जो देख रहे हैं सामने, दिस इज इमरजेंसी विंडो। আচ্ছা আচ্ছা ये इमरजेंसी विंडो से अगर क्रू मेंबर्स जंप करेगा तो सामने हाँ प्रोपेलर है, एक्सीडेंट हो जाएगा। चैप हो जाएगा ना। हाँ तो इसीलिए यहीं से ड्रॉपिंग होता है इमरजेंसी, हाँ और यहीं से एंट्री है। अच्छा। कुछ नहीं, वो तो यहाँ पे तीन ही चीज़ जो है आपको डुप्लीकेट मिलेगा। इसका एयर कंडीशन जो अभी आप लोग खा के आए हो, नीचे से हाँ जो एंट्री गेट था, दूसरा वो एंट्री और एग्जिट गेट, और तीसरा जो प्लेटफॉर्म बना हुआ है, ये तीन ही चीज़ जो है यहाँ का डमी है, डुप्लीकेट है, जो कुछ बोलिए। बाकी इनसाइड द एयरक्राफ्ट सब कुछ ओरिजिनल, ईच एंड एवरीथिंग। टीयू क्यों बोलते हैं? टीयू इसका नाम क्या है? हाँ वो तो लिखा है टुप्लो। टुप्लोव। TUPOLEV। टुप्लोव हाँ। टुप्लोव 142M। He was a Russian army officer, aeronautical engineer who designed this aircraft, not this. World all TU series designed by that particular Okay. person, अच्छा, Andrei Tuplo. और इसका एक निक नेम है ना अल्बाट्रॉस। Albatros. Albatros. That is one Siberian birds. You know, जिसका विंग स्पेन वर्ल्ड में सबसे लार्जेस्ट है। अच्छा बारिश है। इसका विंग स्पेन जो देख रहे हैं 50 मीटर्स। कंपेयर टू एनी एयरक्राफ्ट इसका विंग स्पेन ज़्यादा है। सेकेंड थिंग, सेम एज इट इज़ जो एल्बाट्रॉस है बर्ड्स, वो भी उसका विंग स्पेन बहुत ज़्यादा है। सेकेंड थिंग कि जो वो बर्ड्स की खासियत है, फुल लाइफ वो अपना समुद्र के ऊपर फ्लाई करती है। अच्छा ड्यूरिंग फ्लाइंग वो खाना खाती है, सोती है, सब कुछ करती है। और ओनली जब उसको अंडे देने होते हैं, नेक्स्ट जनरेशन बढ़ाने होते हैं, तो 3 से 4 महीने के लिए वो लैंड पे आती है किसी टापू पे, अपने अंडे देगी, बच्चों को बड़ा करेगी और फिर अगेन फ्लाई कर जाएगी फुल लाइफ। इसका जो मदर यूनिट्स है हवाई जहाज़ का, INS राजाली 312 में, उस 312 स्क्वाड्रन को हम लोग एल्बाट्रॉस के नाम से ही जानते थे, एल्बाट्रॉस फैमिली। আচ্ছা যত বিকেল বাড়ছে তত এখানে ভিড় বাড়ছে। আসলে এইখানে যাদের সাথে কথা হচ্ছিল এখানকার কর্মচারী, ওনারা বলছিলেন যে সন্ধেবেলাটা এখানটা খুব ভালো লাগে, আর এমনি তো এই গরমকালে দিনের বেলা কেউ আসেও না, রোদ্দুরে বেশ কষ্ট হয়। তাই তোমরা এলে বিকেলের দিকটা এসো, তাহলে বিকেলটাও এনজয় করতে পারবে আর রাত্রিরে এখানকার ভিউটাও এনজয় করতে পারবে। মানে এখানে লাইটগুলো দিয়ে এখানটা বেশ সুন্দর দেখতে লাগে। বেশ অনেকক্ষণ ঘোরা হয়ে গেল আমার, এবার খুব খিদে পাচ্ছে। ঢোকার সময় একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, এই যে দাওয়াত, এখানে খেতে যাব। তবে এখানকার একজন লোক আমাকে বলল, একটা বুদ্ধি দিল, যে তুমি যদি খেতে যাও তাহলে কিন্তু আবার ঢুকতে চাইলে আবার টিকিট কাটতে হবে। আর তুমি যদি এখানে গেটে বলে যাও যে আমি ওয়াশরুম যাচ্ছি, ওরা একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে তুমি ওয়াশরুম বলে বেরোবে, বেরিয়ে তুমি খেয়ে দেয় আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার এসো, টোকেনটা দেখালে আবার ঢুকতে দিয়ে দেবে। আমি এখন সেই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি। মিউজিয়ামটার ভেতরে কোনো ওয়াশরুম নেই, ওয়াশরুম যেতে গেলে তোমাকে বাইরে বেরোতে হবে, আর সেই গেটে তোমায় বলতে হবে যে ওয়াশরুম যাচ্ছি, ওরা একটা টোকেন দেবে, টোকেনটা নিয়ে বেরোতে হবে। বলছি ওয়াশরুম যেতে গেলে কোথায় যেতে হবে? ওয়াশরুম ওই মানে আবার আসা যাবে ভেতরে? ওয়াশরুম যেতে গেলে কি বাইরে বেরোতে হয়? আবার হাজবেন্ড যান, এটা আমাকে দেবে। আবার এটা দিয়ে ঢুকবো, ওদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে বেরোবো? এইবার লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়তে হবে। উফ, ওয়াশরুম যাওয়ার নাম করে চলে এসেছি রেস্টুরেন্টে। এটা ভেজ চাউ দেবেন, ভেজ চাউ।
উফ, খুব খিদে পেয়ে গেছিলো। আমি এখানে খেলাম একটা ভেজ চাউ, নিল 95 টাকা, আর তার সাথে একটা জলের বোতল 1 লিটারের 20 টাকা। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ঠিকঠাক, মানে একজনের জন্য পরিমাণটা একদমই ঠিকঠাক। যাওয়ার সময় আমি যে ভুলটা করেছিলাম, তোমরা যাতে সেই ভুলটা না করো সেই জন্য বলে দিচ্ছি। বিশ্ববাংলা গেট থেকে নেবে, তোমরা ল্যান্ডমার্ক করবে এই মিজোরাম হাউস। মিজোরাম হাউসটা যে ফুটে রয়েছে সেই ফুট ধরেই হাঁটবে, মানে সেই রাস্তাটা ধরে তুমি স্ট্রেট হেঁটে গেলে, খুব বেশি হলে 500 থেকে 600 মিটার হেঁটে গেলে তোমার ডান হাতে এয়ারক্রাফট মিউজিয়ামটা পড়বে। তাহলে তোমার ওই ফুট, আমি যাওয়ার সময় ওই ফুটটা দিয়ে গেছিলাম, ওই ফুট দিয়ে গিয়ে স্ট্রেট গিয়ে ঘুরে নিউ টাউন থানা হয়ে আসতে হয়েছিল। তোমরা যাতে সেই ভুলটা না করো তাই জানিয়ে দিলাম। এই মিজোরাম হাউসটাকে ল্যান্ডমার্ক করে এই রাস্তাটা দিয়ে স্ট্রেট হেঁটে গেলেই ডান হাতে পড়বে এয়ারক্রাফট মিউজিয়াম। এই ছিল আমার এয়ারক্রাফট মিউজিয়াম ঘোরার ভিডিও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর নিজেদের পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, যাতে ভবিষ্যতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো, টাটা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।